কমিউনিস্ট পার্টি গঠন ১৯২১ সালের ১ই জুলাই বা পহেলা জুলাই সাংহাইয়ে চীনের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করে। এক্ষেত্রে কোমিনটার্ন নামে আন্তর্জাতিক কমিউনিস্ট সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দুজন প্রতিনিধিকে চীনে প্রেরণ করে। তারা চীনের বিভিন্ন মার্ক্সবাদী সংস্থাসমূহকে একত্র করেন এবং সাংহাইয়ে চীনের কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রে উদ্যোগী হন। ১৯২১ সালের পহেলা জুলাই সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে চীনের কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং এতে ১৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মাও সেতুং অন্যতম। ওই কংগ্রেসে পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেন তু সিং কে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয় এবং পার্টির সংবিধান রচিত হয়। প্রাথমিকভাবে সরাসরি সমাজতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তীকালে লেনিনের তত্ত্ব অনুসারে স্থির করা হয় যে উপনিবেশিক অনগ্রসর সব দেশে শ্রমিক শ্রেণী সংগঠিত ও শক্তিশালী না হওয়া পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে বুর্জোয়া গণতান্ত্রিক শক্তির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চলতে হবে। এরই ভিত্তিতে কমিউনিস্ট পার্টি ১৯২৩ সালে প্রথম যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেয়। প্রথম যুক্তফ্রন্ট ১৯২৩ সালের জুন মাসে কুয়াংচৌতে চীনা কমিউনিস্ট পার্টির তৃতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। ওই কংগ্রেস কুওমিংতাং পার্টির সাথে ঐক্যফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং বলা হয় পার্টির যুবলীগের সদস্যরা কুওমিংতাং পার্টিতে যোগ দিয়ে পার্টির পক্ষে কাজ করতে পারবে। কমিউনিস্ট পার্টি সান ইয়াত-সেনকে নতুনভাবে সরকার গঠন করতে বলে। অবশ্য পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সরকারও কুওমিনতাং এর সঙ্গে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হয়। ১৯২৫ সালের ১২ মার্চ সান ইয়াত-সেনের মৃত্যুর মধ্য দিয়ে চিয়াং কাই-শেক কুওমিনতাং এর নেতৃত্ব লাভ করে। বিদেশি হস্তক্ষেপ এবং শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে সাংহাইয়ে ১৯২৫ সালের ২৯ মে শ্রমিকরা ধর্মঘট ডাকে এবং বিশাল মিছিল বের করে। মিছিলের ওপর ব্রিটিশ পুলিশ কর্তৃক গুলির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে ওঠে। ব্রিটিশ ও জাপানি পণ্য বর্জন কর্মসূচি শুরু হয়। কমিউনিস্ট পার্টি এবং কুওমিনতাং এর নেতৃত্বে যুক্তফ্রন্ট এই আন্দোলনে নেতৃত্ব দেয় এবং যুক্তফ্রন্টের এই নেতৃত্ব শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু মিছিল ও ধর্মঘটের কারণে হংকংয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। চিয়াং কাই-শেকের নেতৃত্বে কুওমিনতাং বাহিনী ১৯২৬ সালের জুলাই মাসে উত্তরাঞ্চলে সামরিক অভিযান শুরু করে এবং সেখানে সমন্বয়কদের পতন ঘটে। এ সময় কুওমিনতাং এর সাথে কমিউনিস্টদের দূরত্ব বৃদ্ধি পায় এবং যুক্তফ্রন্ট ভেঙে যায়। কমিউনিস্ট পার্টির শক্তি বৃদ্ধিতে চিয়াং কাই-শেক আতঙ্কিত হয়ে ওঠেন এবং ১৯২৭ সালের ২২ মার্চ সাংহাইয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং বহু কমিউনিস্টকে হত্যা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মাও সে-তুং কমিউনিস্ট পার্টিকে সুসংহত করার লক্ষ্যে লাল ফৌজকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেন। চিয়াং কাই-শেকের কমিউনিস্ট নিধন কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে মাও সে-তুং কৃষক ভিত্তিক কৌশল অবলম্বন করেন। মূলত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা তিনি লাল ফৌজ গঠন করেন। বিপ্লবকে ত্বরান্বিত করার লক্ষ্যে মাও সে-তুং ও অন্যান্য কমিউনিস্ট নেতা তাদের কিছু সংখ্যক যোদ্ধাদের নিয়ে চিয়াংশি প্রদেশে গমন করেন। সেখানে তারা স্থানীয় কৃষকদের সহায়তায় ওই প্রদেশের অংশবিশেষকে বেইস এরিয়াতে পরিণত করেন। কিন্তু ১৯৩০ ও ১৯৩৪ সালে চিয়াং কাই-শেকের উন্নত সেনাবাহিনী ওই এলাকা থেকে কমিউনিস্টদের বিতাড়িত করে। ফলে ১৯৩৪ সালে মাও সে-তুংকে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে অপসারণ করা হয় এবং মাও এর গেরিলা যুদ্ধের কৌশল পরিহার করে কুওমিনতাং বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধের আদেশ দেওয়া হয়। ফলে উন্নততর কুওমিনতাং বাহিনীর কাছে কমিউনিস্ট বাহিনী পরাজিত হয়। চৌন এন-লাই এবং লি-লি-সান এই সম্মুখ যুদ্ধের পক্ষপাতী ছিলেন। এই যুদ্ধে পরাজিত হয়ে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং মাও সে-তুং এর নীতি গ্রহণ করেন। সম্মুখ যুদ্ধে কমিউনিস্টদের পরাজয়ের ফলে চিয়াং কাই-শেক আবার কমিউনিস্ট নিধনে তৎপর হন।
তিনি 1930 সালে চীনা কমিউনিস্টদের নিধনের উদ্দেশ্যে পরপর বহু আক্রমণ চালাতে থাকেন। এ সময় অর্থাৎ 1931 সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে নেয়। উল্লেখ করা প্রয়োজন, উত্তর-পূর্ব চীনের 2 মিলিয়ন বর্গ কিলোমিটার ভূমি এবং 30 মিলিয়ন অধিক লোকসম্পন্ন লিয়াংনিং, চিলিন ও হেইলংজিয়াং প্রদেশ তিনটি জাপান দখল করে মাঞ্চুরিয়া নাম দিয়ে সেখানে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করেছিল। চিয়াং কাই-শেক এই বৈদেশিক আক্রমণের মুখে বিপর্যয়ের প্রাক্কালে দেশের কমিউনিস্টদের ওপর উপর্যুপরি হামলা কিছুদিনের জন্য বন্ধ করতে বাধ্য হন। কমিউনিস্ট পার্টি চিয়াং কাই-শেকের কাছে সহযোগিতার প্রস্তাব পাঠালে তিনি তা মেনে নেন, কিন্তু পরবর্তী বছরেই তিনি কমিউনিস্ট নিধন নীতি পুনরায় শুরু করেন এবং কমিউনিস্টদের জিয়াংজি অঞ্চল ত্যাগ করতে বাধ্য করেন। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, জার্মানি এবং ইতালির সহায়তা নিয়ে কুওমিন্টাং বাহিনী কমিউনিস্ট বিপ্লবীদের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করে। কুওমিন্টাং বাহিনীর আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়। 1934 সালের অক্টোবর মাসের 16 তারিখ লাল ফৌজের মূল বাহিনী চিয়াংশি বিপ্লবী ঘাঁটি ছেড়ে শত্রুব্যূহ ভেদ করে বিখ্যাত লং মার্চ শুরু করে। লং মার্চটি কুয়াংতুং, হুনান এবং কুয়াংশি অতিক্রম করে 1935 সালের জানুয়ারি মাসে কুইচি এর জুনেন নামক স্থানে পৌঁছে। এরপর বহু বাধা অতিক্রম করে লং মার্চটি 1935 সালের অক্টোবর মাসে উত্তর সেনসিতে পৌঁছল। একই সঙ্গে 1936 সালের অক্টোবর মাসে বিভিন্ন ফ্রন্ট থেকে লাল ফৌজের বাহিনী উত্তর সেনানিতে মূল বাহিনীর সাথে যোগ দিল। এই বিরাট যুদ্ধনীতি ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। প্রায় 8,000 মাইল ব্যাপী এই লং মার্চে প্রায় 1 লক্ষ মানুষ অংশ নেয়। 11টি প্রদেশের মধ্যে দিয়ে এই লং মার্চ অগ্রসর হয় এবং এটা প্রথমে পশ্চিম দিকে ও পরে উত্তর দিকে পরিচালিত হয়। এই লং মার্চটি 5টি পর্বতমালা এবং ওমেং এর উচ্চ পাহাড় ও খাড়া পর্বতশৃঙ্গে আরোহণ করেছিল। তারা উচিয়াং, চিনসা, তাতু নদীর মতো প্রাকৃতিক বাধাকে জয় করেছিলেন। জনমনুষ্যহীন লাজি বিশাল জলাভূমির মধ্য দিয়ে যাত্রা করেছিলেন এবং বিপজ্জনক গিরিপথ ভেদ করেছিলেন। লং মার্চের এই সাফল্য বিপ্লবীদের আরও উদ্বুদ্ধ করেছিল ও চীনে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। 1935 সালের 6 জানুয়ারি লাল ফৌজ সুনাই দখল করার পর সেখানে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল এবং মাও সেতুংকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। 1936 সালের ডিসেম্বরে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সোভিয়েত বা মুক্তাঞ্চল স্থাপিত হয় এবং ইয়েনানকে এর রাজধানী করা হয়। পাশাপাশি উত্তর সেনসিতে কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। মাও সেতুং গ্রামাঞ্চলের ব্যবসায়ী ও ক্ষুদ্র বুর্জোয়াদের নিয়ে সম্মিলিত সরকার গঠন করেন, যাকে বলা হতো জনগণের গণতান্ত্রিক একনায়কতন্ত্র বা নয়া গণতন্ত্র। এ সরকারের কর্মকাণ্ড গ্রামাঞ্চলে সীমাবদ্ধ ছিল। ভূমি সংস্কার এবং কৃষকদের মাঝে জমি বণ্টন ছিল এদের মূল কাজ। এছাড়াও ওই সরকার হাসপাতাল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্থাপন করে এবং সশস্ত্র বাহিনী গঠন করে। 1936 সালে চিয়াং কাই-শেকের সাথে কমিউনিস্টদের দ্বিতীয় যুক্তফ্রন্ট গঠিত হয়। এর প্রেক্ষাপট আমাদের জানা দরকার। মাও সেতুং মূলত জাপান সাম্রাজ্যের আগ্রাসনকে রুখে দেওয়ার সংগ্রামে সহযোগিতা করার জন্য চিয়াং কাই-শেকের নিকট বারবার আবেদন করেছিলেন। চিয়াং কাই-শেক এই আবেদন সাড়া দেননি। তিনি জিয়ান থেকে কমিউনিস্টদের বিতাড়নের পরিকল্পনা করেন। চিয়াং কাই-শেক কুওমিন্টাং বাহিনীর সৈন্যদের কমিউনিস্টদের বিরুদ্ধে প্ররোচিত করতে থাকেন, কিন্তু কুওমিন্টাং বাহিনীর অধিকাংশ সৈন্য ছিল মাঞ্চুরিয়ার অধিবাসী। তারা নিজেদের মধ্যে আত্মকলহের পরিবর্তে জাপানিদের বিতাড়ন সঙ্গত মনে করেন। এরূপ পরিস্থিতিতে চিয়াং কাই-শেক তার নিজের সৈন্যবাহিনীর হাতে আটক হন। তবে চোন এনলাই এর মধ্যস্থতায় তিনি মুক্ত হন। চিয়াং কাই-শেক কমিউনিস্টদের সাথে যুক্তফ্রন্ট গঠনে রাজি হন এবং তাকে রাষ্ট্রপ্রদান করা হয়। কিন্তু চিয়াং কাই-শেক দ্বিতীয় যুক্তফ্রন্টকে আন্তরিকভাবে মেনে নেননি। গ্রামাঞ্চলের কমিউনিস্ট পার্টির ক্ষমতা ও প্রতিপত্তিকে চিয়াং কাই-শেক সুদৃষ্টিতে দেখেননি। তাই চিয়াং কাই-শেকের সৈন্যবাহিনীর সাথে কমিউনিস্টদের সংঘাত শুরু হয় এবং 1941 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট ভেঙে যায়। এর ফলে গ্রামাঞ্চলে কমিউনিস্টদের কর্তৃত্ব
এবং শহর অঞ্চলে চিয়াং কাইশেকের বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। 1937 সালে জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশ দখল করে। চীন থেকে জাপানিদের বিতাড়িত করার উদ্দেশ্যে মাও সেতুং যুক্ত ফ্রন্ট গঠন করেছিলেন। তিনি বলেছিলেন, চীনের জনগণের বিরুদ্ধে চীনাদের যুদ্ধ করা উচিত নয়, চীনের যুদ্ধ করতে হবে জাপানের বিরুদ্ধে। 1937 থেকে 1945 সাল পর্যন্ত মাও সেতুং তার লাল ফৌজদের নিয়ে জাপানি সৈন্যদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন। জাপান 1945 সালে আত্মসমর্পণ করে। কমিউনিস্টরা চীনের অনেক অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, কিন্তু রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নিয়ে কমিউনিস্ট এবং জাতীয়তাবাদীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে চীনে গৃহযুদ্ধ শুরু হয়। 1945 থেকে 1947 সাল পর্যন্ত চীনে গৃহযুদ্ধ চলে। মাও সেতুং গ্রামাঞ্চলে নিয়ে শহর ঘেরাও করার নীতি প্রয়োগ করেন। চিয়াং কাইশেক যদিও যুদ্ধের প্রথম দিকে কিছুটা সফল হন, কিন্তু স্বৈরাচারী মনোভাব ও প্রতিক্রিয়াশীল নীতির জন্য তার পতন অনিবার্য হয়ে ওঠে। কমিউনিস্ট বাহিনীর সংঘবদ্ধ আক্রমণের মুখে কুওমিন্তাং বাহিনী বিপন্ন হয়ে ওঠে। তারা বিভিন্ন প্রদেশে পরাজয় বরণ করে একসময় আত্মসমর্পণ করতে বাধ্য হন। 1949 সালে চীনের মূল ভূখণ্ডে মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্টদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং চিয়াং কাইশেক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি লি জং রেনকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন। চিয়াং কাইশেক এসময় কমিউনিস্ট এবং কুওমিন্তাং এর মধ্যে সমগ্র চীনকে ভাগাভাগি করার প্রস্তাব দেন। চীনের কমিউনিস্ট পার্টি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং কুওমিন্তাং এর রাজধানী নানচিং দখল করে। চিয়াং কাইশেক তার বাহিনী নিয়ে ক্যান্টনে আশ্রয় নেন এবং পরে মার্কিন সহযোগিতায় 1949 সালের ডিসেম্বরের সাবেক ফরমোজা ও বর্তমানে তাইওয়ানে স্থায়ী আশ্রয় গ্রহণ করেন। মাও সেতুং ওই বছর 1 অক্টোবর চীনকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করেন এবং তিনি গণপ্রজাতন্ত্রী চীনের চেয়ারম্যান পদ গ্রহণ করেন। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষণীয় ছিল। চীনা রাষ্ট্রের চরিত্র কী হবে এ সম্পর্কে 1940 সালে মাও সেতুং একটি ধারণা দিয়েছিলেন। নয়া গণতন্ত্র সম্পর্কে শীর্ষক এক প্রবন্ধে মাও সেতুং উল্লেখ করেছিলেন, এটা খুব স্পষ্ট যে চীনের বর্তমান সমাজের চরিত্র যেহেতু উপনিবেশিক, আধা উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক, তাই চীনের বিপ্লবকে অবশ্যই দুভাগে ভাগ করতে হবে। প্রথম পর্বের কাজ হলো চীনের এই উপনিবেশিক, আধা উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক রূপকে একটা স্বাধীন গণতান্ত্রিক সমাজে পরিবর্তন করা। দ্বিতীয় পর্বের কাজ হলো বিপ্লবকে এগিয়ে নিয়ে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। এখানে আমাদের মধ্যে একটি বিভ্রান্তি থাকতে পারে চীনের তথাকথিত গণতান্ত্রিক সমাজ নিয়ে। আমরা পশ্চিমা বিশ্বে বহু দল, ব্যক্তিখাত তথা বাজার অর্থনীতি নির্ভর যে গণতন্ত্র বিকশিত হতে দেখেছি। চীনে কিন্তু 1949 সালের বিপ্লবের পর সে ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। মাও সেতুং এমনটি চাননি। তাদের ভাষায় গণতন্ত্র হচ্ছে কমিউনিস্ট পার্টির একক নেতৃত্বে পরিচালিত একটি সমাজ ব্যবস্থা, সেখানে বহু দলের কোনো অস্তিত্ব নেই। সেই সমাজ ব্যবস্থায় শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী কমিউনিস্ট পার্টি শ্রমজীবী মানুষের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে। আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলতে বোঝানো হয়েছিল সকল ধরনের উৎপাদন ব্যবস্থা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং রাষ্ট্র কর্তৃক পরিচালিত হবে, আর এর মধ্য দিয়ে পুঁজিবাদের অবসান ঘটবে। একই সাথে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ছিল বিশ্ব বিপ্লবেরই একটা অংশ। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাওবাদ দ্বারা প্রচারিত হয়েছিল। চীনে বিপ্লবের একটা বড় বৈশিষ্ট্য ছিল সেখানে কৃষকদের ব্যাপক অংশগ্রহণ। মাও সেতুং মনে করতেন চীনের সমাজ ব্যবস্থা যেহেতু কৃষি নির্ভর, সেহেতু কৃষকরাও শিল্প কারখানার শোষিত মানুষদের মতো সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে পারেন। মার্ক্স যে সমাজতান্ত্রিক বিপ্লবের কল্পনা করেছিলেন সেখানে কৃষকদের ভূমিকা উজ্জ্বল ছিল। কলকারখানার শ্রমিকদের ভূমিকাকে মার্ক্স দেখেছিলেন বড় করে। মাও সেতুং মার্ক্সবাদকে চীনা সমাজের আলোকে নতুন করে উপস্থাপন করেছিলেন। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য। প্রতিটা বিপ্লবের ন্যায় চীনের সমাজতান্ত্রিক বিপ্লবও বিশ্ব ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন সাধন করেছিল। মানব সমাজের বিবর্তনের ধারায় ওই বিপ্লব যথেষ্ট তাৎপর্যবাহী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘটিত বিশ্বের সমস্ত ঘটনার মধ্যে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই বিপ্লবের প্রতিক্রিয়া কেবল চীনের অভ্যন্তরীণ ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, এর দ্বারা অন্যান্য দেশের মুক্তি আন্দোলনও প্রভাবিত হয়েছে। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রথমত, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব বিশ্বের ওই অঞ্চলের এক বিরাট সংখ্যক মানুষকে সাম্রাজ্যবাদী ও সামন্ততান্ত্রিক শোষণ থেকে মুক্ত করেছিল। দ্বিতীয়ত, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব মার্ক্সবাদের প্রায়োগিক মূল্য প্রমাণ করেছে। মার্ক্সবাদ যে ইউরোপীয় দর্শন নয় এবং এর সার্বজনীন প্রয়োগের যোগ্যতা আছে, বিপ্লবের মধ্যে তা প্রমাণিত হয়েছিল, যদিও এখানে মাও নতুন কিছু উপাদান যুক্ত করেন। তৃতীয়ত, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব মার্ক্সবাদের সৃজনশীল ও প্রয়োজনীয় গুরুত্বকে তুলে ধরেছিল। মার্ক্সবাদে সমাজ বিবর্তনের সাধারণ নিয়মের পাশাপাশি জাতীয় বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে। মাও সেতুং এই নীতি অনুসরণ করেছিলেন। মূলত মার্ক্সবাদের সৃজনশীল প্রয়োগ ও ব্যাখ্যার ফলেই চীনের বিপ্লব সাফল্য লাভ করেছিল। চতুর্থত, এই বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হয়েছিল কৃষক শ্রেণীর দ্বারা বিপ্লব সম্ভব। কৃষক শ্রেণীর কর্মকাণ্ড, দৃঢ়সংকল্প, দক্ষতা, রাজনৈতিক চেতনা সংগঠিত হয়েছে প্রয়াসই বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিপ্লব সেটাই প্রমাণ করেছিল। পঞ্চমত, সর্বহারা শ্রেণীর রাজনৈতিক সংগঠন হিসেবে কেবল কমিউনিস্ট পার্টি যে শোষণ ভিত্তিক সমাজের অবসান ঘটাতে পারে, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব তা প্রমাণ করেছিল। কেননা চীনের গণবিপ্লব সফল হয়েছিল চীনের কমিউনিস্ট পার্টির সার্থক নেতৃত্বের কারণেই। চীনের গণবিপ্লব ও অক্টোবর বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবে রাশিয়ার অক্টোবর বিপ্লব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এবং অক্টোবর বিপ্লবের প্রভাবেই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল। উভয় বিপ্লব পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটালেও এদের মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সাদৃশ্যসমূহ: রাশিয়া ও চীন উভয় দেশই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিপ্লব সম্পন্ন হয়েছিল। উভয় দেশের বিপ্লবের নেতৃত্ব সর্বহারা শ্রেণীর হাতে ছিল। উভয় বিপ্লবের ক্ষেত্রেই শ্রমিক-কৃষকের মৈত্রী বন্ধনকে মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। দুটি বিপ্লবেরই চূড়ান্ত লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতা দখল এবং সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। শ্রেণী শাসন ও শোষণের অবসান এবং মার্ক্সীয় মতাদর্শ অনুসারে সমাজ প্রতিষ্ঠা ছিল দুটি বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য। উভয় বিপ্লবের মাধ্যমেই মার্ক্সবাদ ও লেনিনবাদের বৈজ্ঞানিক ভিত্তির যথার্থতা প্রমাণিত হয়েছিল। বৈসাদৃশ্যসমূহ: ভিন্ন ভিন্ন আর্থ-সামাজিক অবস্থায় বিপ্লব দুটি সংঘটিত হয়েছিল। অক্টোবর বিপ্লব সংঘটিত হয়েছিল সাম্রাজ্যবাদী রাশিয়ায়, আর চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল উপনিবেশিক, আধা উপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। দুটি বিপ্লবের মধ্য শ্রেণীর বিন্যাস ও কৌশলগত পার্থক্য ছিল। অক্টোবর বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু চীনে তা হয়নি। চীনে প্রতিষ্ঠিত হয়েছিল মাও সেতুং এর ধারণা অনুযায়ী নয়া গণতন্ত্র। দুটি বিপ্লবের প্রাথমিক লক্ষ্য ভিন্ন ছিল। অক্টোবর বিপ্লবের লক্ষ্য ছিল পুঁজিবাদের অবসান, অপরদিকে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্রের অবসান। চীনের বিপ্লবের প্রতি বুর্জোয়া ও জাতীয় বুর্জোয়ারাও সাহায্য করেছিল, কিন্তু রাশিয়ায় বুর্জোয়ারা বিরোধী ভূমিকা পালন করেছিল। অক্টোবর বিপ্লবের মূল কেন্দ্র ছিল শহর, তাই শহরেই প্রথম বিপ্লব ঘটেছিল এবং পরে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। অপরদিকে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের কেন্দ্রে ছিল গ্রাম। মাও সেতুং গ্রাম দিয়ে শহর ঘেরাও এর নীতি অনুসরণ করেছিলেন। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হওয়ার পূর্বে গৃহযুদ্ধ বিরাজমান ছিল, কিন্তু রাশিয়াতে বিপ্লব শেষ হওয়ার পর গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছিল। চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের ওপর অক্টোবর বিপ্লবের প্রভাব। রাশিয়ার মহান অক্টোবর বিপ্লব বিশ্বের ইতিহাসে একটি নবযুগের সম্ভাবনা সৃষ্টিতে সক্ষম হয়েছিল। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের উপর এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। অনেকের মতে অক্টোবর বিপ্লবের ধারাবাহিক ফলে ছিল চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। আবার কারো মতে সব রকম গণবিপ্লবের সাধারণ পথের সন্ধান দিয়েছে ওই অক্টোবর বিপ্লব। ওই বিপ্লব রাশিয়ার সুদীর্ঘকালের স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটিয়েছে এবং প্রমাণ করেছিল সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী শক্তি পতনের ঊর্ধ্বে নয়।
ওই বিপ্লব পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলোর শ্রমজীবী ও নিপীড়িত মানুষের মনে বিপ্লবী চেতনা উজ্জীবিত করেছিল এবং সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামের বীজ বপন করেছিল। মহান অক্টোবর বিপ্লবের সাফল্যের পরই দুনিয়ার সর্বত্র, বিশেষত উপনিবেশগুলোতে মুক্তির সংগ্রাম শুরু হয়। অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক সাফল্য চীনের জনগণকে উজ্জীবিত করেছিল, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। প্রকৃতপক্ষে অক্টোবর বিপ্লবের পরেই চীনের মুক্তিকামী মানুষ মুক্তির সঠিক পথ খুঁজে পেয়েছিল এবং চীনের শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর তারা সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী পররাষ্ট্র নীতি অনুসরণ করে, যা চীনের জনগণকে গভীরভাবে প্রভাবিত করেছিল। চীনের বুদ্ধিজীবী গোষ্ঠী, যুব ছাত্র সম্প্রদায় অক্টোবর বিপ্লবের মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল। 1917 সালে রুশ বিপ্লবের পর পৃথিবীর যে দেশেই নিপীড়িত মানুষ উপনিবেশিকতার বিরুদ্ধে জাতীয় মুক্তি সংগ্রামে সামিল হয়েছে, সেখানে সোভিয়েত ইউনিয়ন সব রকম সহযোগিতা করেছে। চীনের গণবিপ্লবের সব পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন সাহায্য করেছে। বিপ্লব পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের পর চীনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছিল। ওইসব কর্মসূচি সমাজতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য নেওয়া হলেও কোনো কোনো কর্মসূচি পরবর্তীকালে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে। ওইসব কর্মসূচি নিয়ে আলোচনা করা যেতে পারে। শুদ্ধি অভিযান। 1953 সালের পর মাও সেতুং দলের মধ্যে শুদ্ধি অভিযান চালান। দল যাতে দ্বিধাবিভক্ত হতে না পারে এজন্য সমাজতন্ত্র বিরোধীদেরকে তিনি দল থেকে বের করে দেন। এরপর তিনি রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, শিল্প ও ভূমি ব্যবস্থার উন্নয়নের জন্য কার্যপ্রণালী ঘোষণা করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। দরিদ্র কৃষকদের তিনি শিক্ষার সুযোগ দেন এবং বিনা বেতনে শিক্ষা ও বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করেন। শতফুল ফুটতে দাও। 1956 সালে মাও সেতুং চীনে শতফুল ফুটতে দাও নীতি অনুসরণ করেন, অর্থাৎ তিনি রাষ্ট্রের বিভিন্নমুখী চিন্তাধারা প্রকাশে বুদ্ধিজীবী শ্রেণীকে স্বাধীনতা প্রদান করেন। তিনি সমাজতন্ত্র বিরোধী সকল বুদ্ধিজীবীদের নিকট থেকে কমিউনিস্ট পার্টির নীতির সমালোচনা আহ্বান করেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে কমিউনিস্ট পার্টি নিজেকে সবসময় সঠিক বলে মনে করে না এবং সমালোচনা শুনতে আগ্রহী। গ্রেট লিপ ফরওয়ার্ড প্রোগ্রাম। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থায়ী বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাও সেতুং বিশ্বাস করতেন। স্থায়ী বিপ্লবের মধ্যে দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে চেষ্টা করা হয় তাই গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত। যুদ্ধবিধ্বস্ত চীনকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়াই ছিল এই তত্ত্বের মূল উদ্দেশ্য। এর অন্যান্য উদ্দেশ্যগুলো ছিল দেশকে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে দেওয়া, ভূমি সংস্কারের মধ্য দিয়ে জনগণের অবস্থার উন্নয়ন ঘটানো, কৃষিভিত্তিক চীনে শিল্পের প্রসার ঘটানো, জমিগুলোকে ব্যক্তি মালিকানা থেকে সরকারি মালিকানায় নিয়ে যাওয়া ও কতকগুলো কমিউনে ভাগ করা। গ্রেট লিপ ফরওয়ার্ড এর ফলে সৃষ্ট অরাজকতা চীনের অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় বয়ে আনে। ফলে সেই বিপর্যয় রোধ করার জন্য ডানপন্থীদের প্রভাব কমানোর জন্য মাও সেতুং সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেন। সাংস্কৃতিক বিপ্লব। গ্রেট লিপ ফরওয়ার্ড ব্যর্থতায় পর্যবসিত হলে চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে চরমপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে বড় রকমের মতবিরোধ দেখা দেয় এবং মাও সেতুং পুনরায় সমালোচনার শিকার হন। ফলে তিনি ব্যাপক পরিবর্তন সাধন করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এর পদক্ষেপ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান হতে তিনি তার মতবিরোধীদের ও আমলাদের অপসারণ এবং জনগণের চিন্তাধারা ও মনোবলকে আরও বিপ্লবী রূপে গড়ে তোলার জন্য 1965 সালে সাংস্কৃতিক বিপ্লবের নামে এক আন্দোলনের সূচনা করেন। এর মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র পর্যায়ে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সার্বিক উন্নতি সাধন করা। 1966 সালের মধ্যভাগে মাও সেতুং কমিউনিস্ট পার্টির কট্টরপন্থীদের প্রতি তার সমর্থন ব্যক্ত করে সমগ্র চীনে সাংস্কৃতিক বিপ্লবের ঢেউ ছড়িয়ে দেন। তিনি তার অনুসারী ছাত্রদের নিয়ে রেড গার্ড নামে আধা সামরিক বাহিনী গঠন করেন। তার উদ্দেশ্য ছিল সংশোধনবাদ নির্মূল করা, চীনা জনগণের মধ্যে বুর্জোয়া চিন্তাধারার অনুপ্রবেশ রোধ করা, চীনের সর্বস্তরে বিপ্লবী দ্বারা অব্যাহত রাখা। বিপ্লবকে ত্বরান্বিত করার লক্ষ্যে মাও সেতুং এর অনুসারীরা উগ্রপন্থার আশ্রয় নেন। বিপ্লবের নামে ঊর্ধ্বতন দলীয় ও সরকারি কর্মকর্তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে
চীনের রাষ্ট্রপ্রধান লিং শাওচিকে 1968 সালে দলীয় ও রাষ্ট্রীয় সকল পদ থেকে অপসারণ করা হয়। মাও সেতুং এর সাংস্কৃতিক বিপ্লবের ফলে চীনে অরাজকতা সৃষ্টি হয়। এ কারণে মাও সেতুং রেড গার্ডদের বাড়াবাড়ি দমনের জন্য 1967 সালে সেনাবাহিনী আহ্বান করেছিলেন। উপসংহার: চীনের সমাজতান্ত্রিক বিপ্লব চীন তথা বিশ্ব ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিল। চীনে সামন্তবাদী ও পুঁজিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছিল সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে চীনের শোষিত জনগণ তাদের অধিকার পেয়েছিল, ভূস্বামীদের অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছিল, সাম্রাজ্যবাদী শোষণ, উপনিবেশিক শোষণ এবং পুঁজিবাদের ধারক চিয়াং কাই-শেকের হাত থেকে মুক্তি পেয়েছিল চীনের জনগণ। মাও সেতুং এর দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের ফলেই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল। কিন্তু চীনের সমাজতান্ত্রিক বিপ্লব নিয়েও কথা থেকে যায়। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ভারত, এমনকি শুধু লাতিন আমেরিকার পেরুতে বিপ্লবীদের মাওবাদী বিপ্লবে উদ্বুদ্ধ করলেও সাংস্কৃতিক বিপ্লব খোদ চীনে এবং বহির্বিশ্বে চীনের ভাবমূর্তি নষ্ট করেছিল। ওই সময় অতিরিক্ত বাড়াবাড়ির কারণে চীনের বুদ্ধিজীবীদের একটা বড় অংশ ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। যদিও এটা বলা হয়ে থাকে যে সাংস্কৃতিক বিপ্লবের সময় পার্টির ভেতরে অতি বামদের একটা অংশ মাও সেতুংকে ব্যবহার করে ক্ষমতা নিজেদের হাতে করায়ত্ত করতে চেয়েছিল। এদের উপর মাও সেতুং এর কোনো কর্তৃত্ব ছিল না। মাও সেতুং এর দুর্বলতার সুযোগ নিয়ে চীনে তথাকথিত চার কুচক্রীর জন্ম হয়েছিল। চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও কালের ধারাবাহিকতায় সেখানে কিছু কিছু সংস্কার সাধিত হয়। চীনের সমাজতন্ত্রের মূলনীতিগুলো ঠিক রেখে সেখানে এক ধরনের বাজার অর্থনীতি গড়ে উঠেছে। ফলে চীনের জনগণ স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তিগত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন। সমাজতন্ত্র বাজার অর্থনীতি এই দুই এর সমন্বয়ে চীন ধীরে ধীরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বলা হচ্ছে 21 শতক হবে চীনের। আগামী 20 থেকে 30 দশকের মধ্যে চীন অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। তবে আগামী দিনে চীনে কোন ধরনের সমাজ ব্যবস্থা প্রবর্তিত হয়, সমাজতন্ত্রের বর্তমান ধারা একইভাবে থাকবে নাকি সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটবে, এটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর নেক্সট চ্যাপ্টার গুলো আমরা